আসসালামু আলাইকুম। আমাদের আজকের ধারার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু আমাকে কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমাদের ধারার আজকের পর আর একটা ক্লাস লাগবে, তাহলে ইনশাল্লাহ আমাদের ধারা শেষ হয়ে যাবে। তার মানে রবিবার দিন আল্লাহ যদি বাঁচায় আমাদের ধারা শেষ হবে। আমরা মঙ্গলবার দিন থেকে পাটিগণিত পড়া শুরু করব। আর ধারা শেষ হলে আমাদের 5 সেটের প্রিপারেশন শেষ। 5 সেট মানে 25 মার্কের প্রিপারেশন কমপ্লিট। সুতরাং সবাই একটু ভালোভাবে পড়াশোনা শুরু করেন। যে জিনিসগুলো পড়ানো হয়েছে এই জিনিসগুলো নিজের মতো করে একটু রিভিশন করা শুরু করেন। আর আমরা মঙ্গলবার দিন থেকে ইনশাল্লাহ পাটিগণিত পড়ব। আজকে ধারার ক্লাসটা সহজও বলা যায় না, কঠিনও বলা যায় না, মিডিয়াম বলা যায়। একটু মনোযোগ দেন তাহলেই পারবেন। আচ্ছা, প্রথমে আমি টাইপ 6টা পড়াবো। টাইপ 6 প্রথমে আমি টাইপ 6 পড়াবো। আচ্ছা, টাইপ 6 এর এক্সাম্পলটা কি ছিল? এটা 36তম লিখিত কোশ্চেন এবং খুবই এক্সেপশনাল কোশ্চেন। আচ্ছা, 36তম লিখিতের এই কোশ্চেনটা হচ্ছে খুবই এক্সেপশনাল কোশ্চেন এবং খুবই কঠিন কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসলে পারাটা অনেক কঠিন। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আলোচনা। আমি আজকে 36তম লিখিতের যে কোশ্চেনটা আছে এটাই সলভ করাচ্ছি। আমার যেটা নিজস্ব একটা প্ল্যান আছে যে আমরা আরও কিছু সেট শেষ করার পর কিছু এক্সেপশনাল ম্যাথ শিখবো। যেমন এইটা হচ্ছে ইন্টারমিডিয়েটের টপিক্স থেকে আসছে। এরকম ইন্টারমিডিয়েটের টপিক্সেও কিছু জিনিস আমরা সিলেবাসটা শেষ করে বা প্রায় শেষ করে শেখার চেষ্টা করব। কারণ এখন শেখাতে গেলে বিষয়গুলো অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং অনেকে এটা দিতে পারবেন না। এই জন্য আমরা একটু সিলেবাসটা প্রায় শেষের দিকে নিয়ে কিছু এক্সেপশনাল ক্লাস নেব যেগুলো অনেক বেশি কঠিন। এই ম্যাথটা হচ্ছে সাধারণ স্টুডেন্টদের পারার কথা না। এখন হয়তো আমি সমাধান করে দিলে পারবেন, কিন্তু এটা পারার মতো ম্যাথ ছিল না। আচ্ছা, এটা কীভাবে সলভ করতে পারি? আমরা একটা ফর্মুলা জানতে হবে বা একটা সিরিজ জানতে হবে। e টু দি পাওয়ার x সমান হচ্ছে 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস, এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলবে। লেখাটা কি লাস্ট পর্যন্ত দেখা যায়? আচ্ছা, আমি একটা সিরিজ লিখলাম। সিরিজটা হচ্ছে কি e টু দি পাওয়ার x সমান সামথিং এরকম 1 প্লাস, তারপর কি দেখেন, এটা খুব সহজ করে মনে রাখার একটা সিস্টেম আছে। e টু দি পাওয়ার x প্রথমে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব এরকম করে লিখবেন। আচ্ছা, x এর নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, x স্কোয়ারের নিচে 2 ফ্যাক্টোরিয়াল, x কিউবের নিচে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে x টু দি পাওয়ার 4 হলে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। x টু দি পাওয়ার 5 হলে কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল। এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলবে। আচ্ছা, আমি এই যে স্ট্রাকচারটা লিখলাম বা এই সিরিজটা লিখলাম, এটা নাম্বার দিলাম 1। আচ্ছা, এখন আপনি 1 নংয়ে x সমান -1 বসিয়ে আপনি x এর মান -1 বসান। আমি যেই সিরিজটা লিখলাম এখন এখানে আমি x এর মান -1 বসাবো। আচ্ছা, x এর মান -1 বসালে আসে কত? e টু দি পাওয়ার -1। x এর মান যদি আমি -1 বসাই তাহলে কি e টু দি পাওয়ার -1 সমান কি 1 প্লাস x এর মান -1 বসাই। আচ্ছা, বসাইলাম, খুব ভালো কথা। এখন দেখেন এটা যদি আপনি ক্যালকুলেট করেন 1
প্লাসে মাইনাসে মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল, -1 যদি স্কোয়ার করেন তাহলে তো 1 প্লাসই থাকবে। আচ্ছা -1 যদি কিউব করেন তাহলে কি -1 আসে না, হয় না? -1 টু দি পাওয়ার 4 মানে কি প্লাস, -1 টু দি পাওয়ার 5 মানে কি মাইনাস, এরকম করে চলতে থাকবে। তার মানে কি দেখেন, আপনি এক্স এর মান যদি -1 বসান, জাস্ট নর্মালি ক্যালকুলেশন করেন, তাহলে কি দেখেন মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে সিকোয়েন্স গুলো কেমন হয় দেখেন, প্লাস 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 প্লাস, মাইনাসে তো সবগুলা মাইনাস, অথবা কি পর্যায়ক্রমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস। আমি কি এই বন্ধু বুঝাইতে পারছি? তাহলে আমি এখানে কি করলাম, এক্স এর মান -1 বসাইলাম, তাহলে বা ই টু দি পাওয়ার -1 মানে কি 1/e। এই বন্ধুকে ঠিক আছে? আচ্ছা এই বন্ধুকে আমরা বুঝছি। এবার উপরের লেখাগুলো একটু মুছে দেই, কারণ যেহেতু আমার জায়গা লাগবে। আচ্ছা এইবারের গল্পটা একটু দেখি। এবার এই লাইনটাই আমরা এখান থেকে আসি, বা 1/e সমান সমান, আচ্ছা 1 মাইনাস ফ্যাক্টোরিয়ালের গল্প তো সবাই জানেন, যারা জানেন না আপাতত লিখে রাখেন। 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 3, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। এভাবে চলতে থাকবে, এগুলো তো সবাই সমাবেশের ক্লাসে জানার কথা। তাহলে 1/1 ফ্যাক্টোরিয়াল, 1/1 ফ্যাক্টোরিয়াল মানে 1/1, তার মানে এতটুকু মানে কত 1, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 120। আরেকটু যদি বাড়াই তাহলে হচ্ছে, যদি আরেকটু বাড়াই মনে করেন এখানে আরেকটু যদি বাড়াই, 6 ফ্যাক্টোরিয়াল নেই, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কত 720। যদি আচ্ছা এগুলো একটু পরে করি, এই পর্যন্ত রাখি, প্লাস ডট 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 ইনফিনিটি। ওকে, এইটা কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কি 1/2 মাইনাস 1/6 প্লাস 1/24 মাইনাস 120 প্লাস এরকম। এই পর্যন্ত কি ঠিক আছে ভাইয়া? আচ্ছা এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু ডান রাখেন তো। এই পর্যন্ত যা করছে এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু ফিডব্যাক দেন, এই পর্যন্ত বুঝছেন কিনা একটু ফিডব্যাক দেন তো, এই পর্যন্ত বুঝছেন কিনা। এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু ফিডব্যাক দেন, ডান লেখেন। আচ্ছা যেহেতু ডান লিখছেন মানে এই পর্যন্ত সবাই বুঝছেন। আচ্ছা এখন আসেন বিষয়টা ভাইয়া দেখেন, আমাদের প্রমাণ করতে বলছে কি, আমাদের প্রমাণ করতে কি বলছে একটু দেখি তো, প্রমাণ করতে কি বলছে। প্রমাণ করতে বলছে 1/e সমান সমান 2 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/5 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/7 ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি। আচ্ছা দেখেন আপনারা যে প্রমাণ করতে বলছে, এখানে আমাকে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান লাগবে, তাই না? 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান লাগবে। এর জন্য আমি যেটা করব, 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, আমি আরো দুইটা মান নেব, একটা নেব হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল আর একটা নেব 7 ফ্যাক্টোরিয়াল, সবগুলোর উপরই 1 হবে। দেখেন আপনারা তাই তো 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত প্রমাণ করতে বলছে, তাহলে মান নিতে হবে কি 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কি হবে মাইনাস, তাহলে এটা হবে কি প্লাস। আমি কি বুঝাইতে পারছি সিকোয়েন্সটা? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কি প্লাস, আরেকটা মান নিলে তারপরটা হচ্ছে কি মাইনাস। বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে 1/6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 720, আর 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720 এর যদি 7 দ্বারা গুণ করি 749 5040, 5040 প্লাস এই পর্যন্ত 1/720 মাইনাস 5040 প্লাস ইনফিনিটি, এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা এখন আপনি এই এতটুকু নিয়ে লসাগু করেন, তাহলে কি এখানে 6, 2 আর 6 লসাগু কত 6 না, তাহলে 3 - 1 এতটুকু যদি করি 120, তাহলে 5 - 1 এতটুকু যদি করি 5040, তাহলে 7 7 7 বার 7 - 1 এরকম করে যাচ্ছে, তাই না? আচ্ছা
এবার আসেন এটাতে কি লেখা যায়, 2/6 প্লাস 4/120 প্লাস 6/5040 প্লাস ডট 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 ইনফিনিটি। এই বন্ধু ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে দেখেন এই জায়গাটা 2 বাইরে আছে, তাহলে আমরা 2 যদি কমন নেই তাহলে কি থাকে, 1/6 প্লাস 1/120 প্লাস 1/540 প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা 1 আচ্ছা আপনি শিক্ষকে শিখছেন কি 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, তাহলে 6 এর জায়গায় কি 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না। 5 ফ্যাক্টোরিয়াল মানে আপনি জানেন কি 120, তাহলে 120 এর জায়গায় কি 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না। আচ্ছা 5040 মানে কি 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ফ্যাক্টোরিয়ালের 5040 এর জায়গায় কি 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না। এই হলো প্রমাণিত। তার মানে ইহা একটু ঝামেলা করছে, এই জায়গায় তো 2 থাকবে ভাই, 2 কমন নিলে, আর এখানে থাকবে 3, 2 1 2 3 প্লাস এত। সবাই কি প্রমাণটা বুঝছেন? আচ্ছা এবার আসেন প্রমাণটাও দেখেন একটা সিকোয়েন্স মেনটেন করে হয়েছে, কিভাবে দেখেন 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, উপরে কি 1 2 3, তাহলে তারপরের পরটাই তো কি 9 ফ্যাক্টোরিয়াল, উপরে তো 4, তারপরেরটা তো 11 ফ্যাক্টোরিয়াল, উপরে তো 5। কথা কি বুঝাইতে পারছি? তার মানে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে এগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই ছেড়ে দিতে হবে। আর যারা একটু চ্যালেঞ্জ দিতে আগ্রহী যে এই ধরনের কোশ্চেন যদি আসে আমরা যদি পারার, আমি এই ধরনের কিছু ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। এগুলো প্রথমে নেবো না, কারণ এগুলো অনেক কঠিন টাইপের ম্যাথ, এবং ইন্টারমিডিয়েটের এগুলো অনেক স্টুডেন্ট পারে না, এগুলো ইন্টারমিডিয়েটের অনেক পেছানো জিনিস, ক্যালকুলাসের ভিতরে এসব আলোচনা আছে। সবাই যদি এই ম্যাথটা বুঝে থাকেন একটু লেখেন তো। টাইপ 6 ডান, জিনিস কঠিন না কিন্তু পরীক্ষার হলে ধরা খুব কঠিন। আমরা এই সিরিজের কিছু জিনিস করবো ইনশাল্লাহ। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 কি ডান হয়েছে নাকি। সবাই একটু টাইপ 6 কি ডান হয়েছে নাকি ফিডব্যাক দেন তো। আতিকুল ইসলাম সুমন, মাইনাস কেন বসাবো ভাই, কোশ্চেন বুঝি নাই, কিসের মাইনাস কিসের মাইনাস, একটু ফিডব্যাক দেন আতিকুল ইসলাম সাহেব, আমি বুঝি না। আতিকুল ইসলাম সুমন কিসের মাইনাস। সবাই লেখেন টাইপ 6 কি ডান হয়েছে নাকি, টাইপ 6 কি ডান হয়েছে নাকি, এটা একটু কমেন্টস করেন তো। টাইপ 6 ডান লেখেন, টাইপ 6 ডান লেখেন, শুধু ডান লেখলে তো বোঝা যাবে না। আচ্ছা এটা ডান হলে খুব ভালো কথা। এবার আসেন টাইপ 5 এর আমি একটা ম্যাথ করাই নাই, সেই ম্যাথটা একটু করাই দিতেছি। টাইপ 5 এর এক্সাম্পল নাম্বার 4, এটা হচ্ছে 40তম লিখিত কোশ্চেন, এটা সোজা কোশ্চেন। টাইপ 5 এর এক্সাম্পল নাম্বার 4, এটা হচ্ছে সোজা কোশ্চেন। আচ্ছা প্রশ্নটা কি বলছে দেখেন, গনি সাহেব একজন সরকারি চাকরিজীবী, 2016 সালের জুলাই মাসে তার মূল বেতন ছিল 22,000 টাকা। 2016 সালের জুলাইতে ভদ্রলোকের মূল বেতন ছিল কত, 22,000 টাকা। তার বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ 1,000 টাকা, 1,000 টাকা। আচ্ছা খুব ভালো কথা। এখন ক নম্বরে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি সমান্তর ধারা তৈরি করুন এবং 2025 সালের জুলাই মাসে গনি সাহেবের মূল বেতন কত হবে তা নির্ণয় করুন। আচ্ছা প্রথমে কটা সলভ করি, প্রথমে ক সলভ করি। আচ্ছা কি বলা হয়েছে দেখেন, 2016 সালের জুলাই মাসে তার মূল বেতন ছিল 22,000 টাকা। আচ্ছা এটা কবে, 2016 জুলাইতে। আচ্ছা এখন তার প্রতি বছর বেতন বাড়ে 1,000 টাকা, তাহলে প্রতি বছর যদি বেতন 1,000 বাড়ে তাহলে 17 জুলাইতে তার বেতন হবে কত, 22,000 সাথে 1,000 যোগ, দ্যাট মিনস কি 23,000। আচ্ছা 18 জুলাইতে কি হবে, 23,000 সাথে আরো 1,000 বাড়বে, হবে কত, 24,000।
19 জুলাইতে হবে কত? 24,000-এর সাথে 1,000 যোগ করলে কত? 25,000। তার মানে বিষয়টা দেখেন, এটাকে একটা সমান্তর ধারা না? প্রথমে যদি 22,000 হয়, তারপরে 1,000 বাড়লে হবে কত? 23,000, তারপরে হবে কত? 24,000, তারপরে হবে কত? 25,000, এরকম করে চলতেছে। তাহলে এইটাকে একটা সমান্তর ধারা হয়েছে না? কারণ কি? ডি মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এটাও 1,000, এইটাও 1,000, এইটাও 1,000। তাহলে এটা কি ধারা? এটা একটা সমান্তর ধারা। এই পর্যন্তকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসেন, তারপর আপনার বল করতে বসে কি? উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি সমান্তর ধারা তৈরি করুন এবং 2025 সালের জুলাই মাসে গণেশ সাহেবের বার্ষিক মূল বেতন কত হবে? আচ্ছা, 2016 থেকে 2025, 2016 থেকে 2025, এই জায়গায় মোট বছর কত? 2025 মাইনাস 2016, দ্যাট মিনস কি? 9 বছর, তাই না? আচ্ছা, তাহলে তার প্রতি বছর যদি বেতন 1,000 টাকা বাড়ে, তাহলে তার 9 বছরে বেতন বাড়বে কত? 9,000 টাকা। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে তার বেতন বাড়বে কত? 9,000 টাকা। আচ্ছা, এবার চাইছে কি? উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি সমান্তর ধারা তৈরি করুন এবং 2025 সালে জুলাই মাসে গণেশ সাহেবের মাসিক মূল বেতন কত হবে তা নির্ণয় করুন। আচ্ছা, আমার 2025 সালের জুলাই মাসে তার বেতন চাইছে, তাহলে 9 বছরে তার বেতন বাড়ছে কত? 9,000 টাকা। তাহলে 2016 সালের জুলাই মাসে তার বেতন ছিল কত? 22,000 টাকা। আর 2025 সালের জুলাই, এই 9 বছরে তার বেতন বাড়ছে কত? 9,000 টাকা। তাহলে 2025 সালের জুলাই মাসে তার বেতন হবে কত? 31,000 টাকা। সবাই কি আমার কথা বুঝছেন? এখন এটাকে একটু গুছিয়ে লিখতে পারবেন না? এই লেখাও কি আমার লিখে দেওয়া লাগবে? তাহলে গল্পটা হচ্ছে এরকম, এরকম কথার ম্যাথ যদি আসে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি জাস্ট নর্মালি পড়েন। কোশ্চেনটা আমরা একটু আরেকবার পড়ি। গণেশ সাহেব একজন সরকারি চাকরিজীবী। 2016 সালে জুলাই মাসে তার মূল বেতন ছিল 22,000, তার বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ 1,000, তার মানে প্রতি বছর 1,000 বাড়ে। তাহলে 22,000, পরের বছর হবে 23,000, তারপরে 24, তারপরে 25। তাহলে এটা কি ধারা? ধারাটা তৈরি করেন। করলাম, কইরা দেখতেছি কি এটা একটা সমান্তর ধারা। গল্প শেষ। এবার বলছে কি? 2025 সালে জুলাই মাসে গণেশ সাহেবের মাসিক মূল বেতন কত হবে তা নির্ণয় করুন। তাহলে 2016 থেকে 2025 এর ভিতরে ডিফারেন্স কত? 9 বছর। তাহলে এক বছরে যদি 9,000 টাকা বাড়ে, 1,000 টাকা বাড়ে, তাহলে 9 বছরে বাড়বে কত? 9,000 টাকা। তাহলে 2016 সালে জুলাই মাসে যদি তার বেতন 22,000 হয়, 2025 জুলাই মাসে তার বেতন হবে কত? 31,000 টাকা। সবাই যদি ক নম্বরটুকু বুঝে থাকেন, তাহলে একটু লেখেন ক ডান। শুধু এই সিরিজটা বের করবেন, এটা কি সমান্তর নাকি গুণোত্তর, তারপরে গল্প শেষ। সমান্তর নাকি গুণোত্তর, শুধু এতটুকু বের করতে হবে। আচ্ছা, অনেকেই টাইপ 6 এর ম্যাথটা মানে একটু কম বুঝছেন। আমি ক্লাসটা শেষ করে আরেকবার টাইপ 6 ধরাই দেবো। টাইপ 6 এর ম্যাথটা যারা একটু কম বুঝছেন, এখন আপাতত কমেন্টসে টাইপ 6 নিয়ে আমরা আলোচনা না করি। আমি ক্লাসটা শেষ করে আরেকবার দেখাই দেবো, সমস্যা নাই। সবাই একটু ফিডব্যাক দেন, ক কি ডান হয়েছে নাকি। আমি টাইপ 6 আরেকবার ডিটেলস বলবো না, সমস্যা নাই। সবাই একটু লেখেন ক কি ডান হয়েছে নাকি। আচ্ছা, ক ডান হলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। এগুলো আসলে ভয় পাওয়ার কিছু নেই, শুধু ভাষাগুলো ধরা, আর কিছুই না। আচ্ছা, এবার আসেন খ। খতে কি বলছে? আপনি একটু রাফ করে নেবেন, নিয়ে তারপর আপনি আপনার ভাষায় লিখবেন। ভাষা তো কোনো সমস্যা নেই, তো কোশ্চেনে দেওয়া আছে ভাষা। আচ্ছা, খতে কি বলছে একটু দেখি। খতে বলা হয়েছে মূল বেতনের 10% প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলে কর্তন করলে, মূল বেতনের 10%, আচ্ছা 10% প্রতি মাসে কর্তন করছে। প্রতি মাসে কর্তন করলে 20 বছরে তার মোট কত টাকা ভবিষ্যৎ তহবিলে জমা হবে তা নির্ণয় করুন। আচ্ছা, এটা একটু ভাইয়া বিষয়টা দেখাই। এটা একটু ক্যালকুলেশন, তো একটু মনোযোগ দিয়ে দেখেন।
আপনারা বলছে কি মূল বেতনের 10% প্রতি মাসে কর্তন করতেছে। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম, 2016 সালের জুলাই মাসে তার মূল বেতন ছিল কত? 22,000 টাকা, তাই না? আচ্ছা, এখন আপনি 22,000 টাকা বেতন পাইতেছেন, বিষয়টা বুঝেন, 22,000 টাকা বেতন পাইতেছেন। এখন যদি আমি সেখান থেকে 10% কর্তন করি, তাহলে কি 22,000-এর 10%, তাহলে 22,000-এর 10% দিলাম। পার্সেন্ট মানে কি 100, এটা তো সবাই জানেন না? এই জায়গার একটা জিরো, এই জায়গার একটা জিরো কাটবেন, এই জায়গার একটা জিরো, এই জায়গায় একটা, তার মানে কি 2200 টাকা আমি কর্তন করতেছি। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে 2016 সালের জুলাই মাসে আমি কর্তন করলাম কত? 2200 টাকা। আচ্ছা, তাহলে দেখেন, আপনার মূল বেতন ছিল 22,000 টাকা, তাহলে মূল বেতনের আমি 10% যদি প্রতি মাসে কর্তন করি, তাহলে আমার এক মাসে কর্তন হচ্ছে কত? 2200। তাহলে এক বছরে কর্তন হবে কত? 2200 ইন্টু 12, 2200 ইন্টু 12 করলে আসবে কত? 26,400 টাকা। তার মানে আপনার 2016 সালে পুরো টাইমটাতে এক বছরে আপনার কত টাকা আমি কর্তন করে রাখতেছি? 26,400 টাকা। গল্পটা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? তাহলে গল্পটা কি, 2016 সালের জুলাই মাসে তার মূল বেতন ছিল 22,000 টাকা। যেহেতু বলছে মূল বেতনের 10% প্রত্যেক মাসে কাইটা নিতেছি, তাহলে মূল বেতন যদি 22,000 হয়, এটা 10% কত? 2200। তাহলে এক মাসে আমি 2200 টাকা কাইটা রাখতেছি, তাহলে 12 মাসে আমি কাটবো কত? 26,400। আচ্ছা, এটা গেল 2016-র গল্প। এবার আসেন 2017-র জুলাই মাসে এসে তার বেতন কি 23,000 টাকা হয়ে গেছিল না? 1,000 টাকা বাইরে কি 23,000 টাকা হয়েছে না? এখন এইবার আমি কি মূল বেতন 23,000-এর যদি আপনি 10% কাটেন, 10% যদি কেটে নেই, তাহলে আমি প্রতি মাসে কাটতেছি কত? 2300। তাহলে 12 মাসে কাটতেছি কত? 2300 ইন্টু 12, 2300 ইন্টু 12 করলে আসে কত? 27,600। আমার কথাকে সবাই বুঝতেছেন? 2016 সালে তার মূল বেতন ছিল 22,000, তাহলে 22,000-এর 10% কেটে এক মাসে এটা, তাহলে 12 মাসে এইটা। 2017 জুলাইতে মূল বেতন ছিল 23,000, এইবার তার 10% কাটলে গল্প আসে কত? 2300। এইবার 12 মাসে কাটলে কত? 27,600। অনুরূপ ভাবে 2018-র যদি জুলাই গল্প করি, তখন তার বেতন কত? 24,000। এইবার 24,000-এর 10%, 24,000-এর 10% করলে আসে কত? 2400। তাহলে 12 মাসে কত? 2400 ইন্টু 12, 2400 ইন্টু 12 করলে আসে কত? 28,800, 28,800। তার মানে এই টাকাগুলোই কি তার আমি প্রতি মাসে কর্তন করতেছি না? তাহলে আপনাদের 10% হলে আমি কর্তন করতেছি, এটা সিরিজটা কেমন দাঁড়ায়? 26,400 প্লাস 27,600 প্লাস 28,800। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এইবার আর প্রথমবার আমি হচ্ছে কি বেতনের একটা সমান্তর দ্বারা সিরিজ তৈরি করছি। এইবার হচ্ছে প্রতি বছরে আমি তার কত টাকা কাইটা রাখতেছি তার একটা সিরিজ তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ এ, এটা হচ্ছে আমার প্রথম পদ এ। আমার একটা সাধারণত ডি লাগবে, তো ডি কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 27,600 মাইনাস 24,400, তাহলে এটা আসে কত? ডি আসবে কত? 1200। 27,600 থেকে 26,400, ডি আসবে 1200। আচ্ছা, চাইছে কি ভাই একটু দেখি তো। মূল বেতনের 10% প্রতি মাসে ভবিষ্যৎ হলে কর্তন করলে 20 বছরে তার মোট কত টাকা? 20 বছরে তার মোট কত টাকা? 20 বছরে তার মোট কত টাকা? মোট কত টাকা ভবিষ্যৎ বলে জমা হবে? মোট কত টাকা, দ্যাট মিনস কি সমষ্টি না? বিষয়টা বুঝেন? 20 বছরে তার মোট কত টাকা ভবিষ্যৎ বলে জমা হবে, তার মানে কি তার কাছে সমষ্টি চাইছে না? তাহলে আমরা সমান্তর দ্বারা সমষ্টি সূত্র জানি কি? n/2 ইন্টু টয়েস এ প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, তাহলে এ পাইলাম কত? 26,400 হইছে এ। ডি পাইলাম কত? 1200। এখন লাগবে শুধু এর। কত বছর বলছে? 20 বছর। মানে কি এন এর মান হচ্ছে 20, তাহলে এন এর জায়গায় বসাবো 20। এখন যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে গল্পটা কি? প্রথমে আপনার বেতন দিয়ে একটা সমান্তর ধারা তৈরি করতে বলছে, আর সেকেন্ডে হচ্ছে প্রতি বছরে কত টাকা করে আপনি কাইটা রাখছেন সেটা বাইর করে একটা সিরিজ বানাইতে বলছে। বানাইলাম সমান্তর ধারা সিরিজ।
এইবার বলছে 20 বছরের সমষ্টি কত, তার মানে n এর মান 20, সমষ্টি সূত্র এই মান বসায় দিবেন। বুঝতে কি খুব বেশি কঠিন হওয়ার কথা? এগুলো কিন্তু ভাইয়া পারতে হলে যে কনসেপ্ট শিখছেন তার অ্যাপ্লিকেশন। কারণ এই ধরনের কোশ্চেন যদি বোর্ড বই দিয়ে দেয় তাহলে তো এক হিসাব, আর যদি বাংলা লিখে দেয় তারা তাদের মতো করে লিখে দিবে, আপনাকে ধরে নিতে হবে। সবাই যদি এটা বুঝে থাকেন লেখেন টাইপ 5 ডান। আমি এই রিলেটেড এখন আরেকটা এক্সাম্পল করাবো, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। টাইপ 5 ডান, এই রিলেটেড আরেকটা এক্সাম্পল করানো হবে। আমি বারবার বলি ভাইয়া, যেই ম্যাথই আসুক বাংলা লেখার জন্য আপনার নাম্বার কাটা যাবে না। আপনি প্রথমে ম্যাথটা খাতায় আলাদাভাবে একটু রাফ করেন। এই ম্যাথের মার্ক হচ্ছে 5, এই যেই ম্যাথটা আমি করাইছি এটার মার্ক 5, টাইম পাবেন 12 মিনিট। এই ম্যাথ করতে জীবনে 12 মিনিট লাগবে না, আমার কথা কি বুঝছেন? তার মানে আপনি প্রথমে শুধু সিরিজটা দ্বারা করাবেন। যখনই এই ধরনের বাংলায় কথা দিয়ে ম্যাথ সাজবে, আপনার কাজ হচ্ছে এটা হয় সমান্তর দ্বারা যাবে না গুণোত্তর দ্বারা যাবে। আপনাকে শুধু সিরিজটা তৈরি করতে হবে, এটা করতে হলে গল্প শেষ। কথা কি বুঝাইতে পারছি? এটা কি বোঝা গেছে? বোঝা গেলে একটু সবাই কমেন্টস করেন বুঝছেন কিনা। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আমি এই রিলেটেডই আরেকটা ম্যাথ করাই। টাইপ 10 এর এক্সাম্পল নাম্বার 5। টাইপ 10 এর এক্সাম্পল নাম্বার 5, এটা আপনাদের নিজেদেরই পারা উচিত, তারপর আমি একটু ধরাই দিতেছি। এগুলো নিজের ভাষায় লিখবেন। যদি আপনি খুব খারাপ বাংলা ভাষা লেখেন তাইলে তো পাশে সাইড দিবে, আর ম্যাথমেটিক্সে বাংলা ভাষার জন্য নাম্বার কাটা যায় না, পাশে পাশই পাবেন। আচ্ছা, আজকের এই শীটটা এটা হচ্ছে টাইপ 10 এর শীট। আমি প্রথমে 5 নম্বর ম্যাথটা করাই, কারণ এই যেই অঙ্কটা করাইছি এটার সাথে 5 নম্বরের কনসেপ্টের কিছু মিল আছে। আচ্ছা, 5 নম্বর ম্যাথটা একটু দেখি। টাইপ 10 এর এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা, 5-এ কি বলছে দেখেন। পলাশ সরকার 2005 সালের জানুয়ারি মাসে একক, দশক, শতক, অযুত লক্ষ, এই ঝামেলাগুলা জিরোগুলা দিয়ে বানায়, বুঝছেন? একক, দশক, শতক, অযুত লক্ষ, তার মানে কি 1,20,000। এইভাবে চিন্তা করার দরকার নাই, 12 দিয়ে সাইডটা শূন্য দিবেন। দিছেন পলাশ সরকার 2005 সালের জানুয়ারি মাসে, 2005-এর জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি মাসে সে 12,000 টাকা বেতনে চাকরিতে যোগদান করে। তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 5,000 টাকা। প্রতি বছর বেতন বাড়ে 5,000। খুব সোজা করে হিসাব চিন্তা করেন। তাহলে প্রথমবার যদি বেতন হয় এত, দ্বিতীয় বছর বেতন হবে কি, এটার সাথে 500 যোগ, আরো সোজা করে করাচ্ছি, মানে আপনি সরাসরি সিরিজ বানায় ফেলান। প্রথমে যদি হয় 1,20,000, তাহলে প্রতি বছর যদি 5,000 টাকা করে বাড়ে, তাহলে পরের বছর হবে কত? 1,25,000। একক, দশক, শতক, অযুত লক্ষ, একক, দশক, শতক, অযুত লক্ষ। তারপরের বছর হবে কত? 1,30,000। আমার কথা কি সবাই বুঝতেছেন? তারপর হবে কত? 1,35,000। আপনারা বলছে কি 2005 সালের জানুয়ারি মাসে তার বেতন ছিল 1,20,000 টাকা। তাহলে তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর যদি 5,000 টাকা হয়, তাহলে পরের বছর কত? 1,25,000। তারপরের বছর কত? 1,30,000। তারপরের বছর কত? 1,35,000। তাহলে এই যে আমি সিরিজটা নিলাম, এটা কিসের সিরিজ? এটা একটা সমান্তর দ্বারা না? কারণ সাধারণ অন্তর কত? তাহলে আপনি প্রথমে কি রাফে সিরিজটা বানিয়ে নিলেন। এবার আসেন কোশ্চেন কি বলছে। পলাশ সরকার 2005 সালের জানুয়ারি মাসে বার্ষিক 1,20,000 টাকার বেতনে চাকরিতে যোগদান করেন। তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 5,000 টাকা। প্রতি বছর তার বেতন থেকে 10% ভবিষ্যৎ তহবিল হিসেবে কর্তন করা হয়। তিনি বেতন থেকে বার্ষিক 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে বছর শেষে একটি ব্যাংকে 12,000 টাকা জমা রাখেন। তিনি 2030 সালের 31শে ডিসেম্বর চাকরি থেকে অবসরে যাবেন। পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে? আচ্ছা, পলাশ সরকারের প্রথম আসেন ক। পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে? এটা কি সমান্তর ধারা না? এটা কি সমান্তর ধারা না? মূল বেতন কি সমান্তর ধারাকে সমর্থন করেন। তাহলে আমরা ক পাইলাম। এবার আসেন খ। খতে কি বলছে? ভবিষ্যৎ তহবিলে সে কত টাকা জমা রাখে। আচ্ছা, এটার একটা তাহলে ক্লুটা আমরা দেখি। আচ্ছা, এই জায়গায় আবার একটু কাহিনী আছে চক্রবৃদ্ধির। চক্রবৃদ্ধি সম্পর্কে কার কতটুকু কনসেপ্ট কেমন আছে আমি জানি না। আপাতত আমি খুব বেশি চক্রবৃদ্ধির ভিতর ঢুকতে পারতেছি না। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলছে কি 2005 থেকে খেলা শুরু হইয়া খেলা শেষ হবে কবে? 2030-এ। 2005
আর হচ্ছে 2030। বলা হয়েছে কি 2005 সালের জানুয়ারি মাস আর 2030 সালের 31শে ডিসেম্বর। এটা হচ্ছে জানুয়ারি আর এটা হচ্ছে ডিসেম্বর। আচ্ছা, এই জায়গায় একটু কথা আছে ভাইয়া। আমি যখন আগের অঙ্কটা করছিলাম তখন বলছিল কি 2016 2025, এটাও ছিল জুলাই, এটাও ছিল জুলাই। যেহেতু দুই জায়গায় একই মাস ছিল তখন আমি কি করছি 2025 মাইনাস 2016, দ্যাট মিনস ছিল 9 বছর, তাই না? কিন্তু এই জায়গায় হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, তার মানে মাস আলাদা। জানুয়ারি টু ডিসেম্বর মানে কি অতিরিক্ত 1 বছর না? তাহলে 2030 মাইনাস 2005 এটা মানে কত 25, কিন্তু বেসিক্যালি বছর কিন্তু 26। কেন? আপনার এতটুকুর ভিতর পার্থক্য হচ্ছে 25 বছর। আর জানুয়ারি থেকে ডিসেম্বর কি আরো একটা অতিরিক্ত বছর পাচ্ছেন না? তাহলে মোট বছর হবে কত 26। এই পর্যন্ত কি ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? এখানে জুলাই টু জুলাই ছিল, এর জন্য এই জায়গায় 9 বছর, কিন্তু এই জায়গায় 2025 2030 এই জায়গায় 25 বছর, কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর এখানে কি আরো 1 বছর না? তাহলে বছর হলো কত 26। আচ্ছা, প্রথমে এই লেখাগুলো একটু লেখেন। 2005 সালে জানুয়ারি থেকে এত সালে ডিসেম্বর মতো মোট সময়টা কত 26 বছর। আচ্ছা, এখন আসেন আপনার প্রথম বছরের বেতন কত ছিল? 1,20,000 টাকা। আচ্ছা, তারপর কি বলছে? যোগদান করে তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 500 টাকা, প্রতি বছর তার বেতন থেকে 10% ভবিষ্যৎ তহবিল হিসাবে কর্তন করে। আচ্ছা, 10% যদি তহবিল হিসাবে কর্তন করি তাহলে 12,000, এটার 10%, তাহলে এটা 10% কত? 10 ডিভাইডেড বাই 100, এই 0 কাটা, এই 0 কাটা, তার মানে কি 1200। আচ্ছা, তাহলে আপনি প্রথমে বেতন ছিল কত 1,20,000, 1,20,000, এখান থেকে আপনি 1200 বাদ দেন, দিলাম। তারপরের বেতন কত হবে? 1,25,000, 1,25,000, এখান থেকে যদি একটা শূন্য কম দিছি, 1,25,000 এখান থেকে বাদ দিলে এটা বাদ যাবে। তারপরেরটা কত? 1,30,000, 1 2 3 4, এইভাবে হবে না? এই পর্যন্ত কি আমার ক্যালকুলেশন ঠিক আছে? এত ঠিক আছে, এত এত, তার মানে এই জায়গায় আসবে আলটিমেটলি 800 প্লাস, হিসাবটাকে আমি বুঝাইতে পারছি? আপনার মূল বেতন ছিল কত 1,20,000 টাকা, তাহলে এটা 10% যদি কর্তন করেন তাহলে কি 1,20,000 ইন্টু 10%, তাহলে আপনি কর্তন করছেন কত? আপনি 1,20,000 ইন্টু 10% যদি কর্তন করেন 0 করেন, তাহলে আপনি একক দশক শতক শতক অযুত, একক দশক শতক শতক অযুত, তার মানে কি আপনি 12,000 টাকা কর্তন করছেন। তাহলে 1,20,000 টাকা থেকে 12,000 বাদ দিবেন। অনুরূপভাবে সেকেন্ড বছরে কি 1,25,000 টাকা থেকে 12,500 বাদ দিবেন। তারপরের বছর কি 1,30,000 টাকা থেকে কি 13,000 বাদ দিবেন। এরকম করে চলতে থাকবে। তাহলে এটাও কি একটা সমান্তর দ্বারা হয়েছে না? এটাও কি একটা সমান্তর দ্বারা হয়েছে? এটা হচ্ছে সমান্তর দ্বারা ফার্স্ট পদ এ, সাধারণত ডিভাইড করবো কি হবে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে এটা হচ্ছে এ, ডি হয়েছে আমার 11,2500 মাইনাস এত 0, এগুলো তো মাথা ধরে যায় এত 0 দেখা। 2500 আর পদ সংখ্যা এন বলছে 26 বছর। এখন আপনার দ্বারা বাইর করতে বলছে কি ভবিষ্যৎ তহবিল ব্যতীত সে বেতন হিসাবে চাকরিতে মোট কত টাকা পাবেন, মানে কি সমষ্টি। সমষ্টি মানে কি n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। এবার মান বসায় দেন। এর মানও পাইছি এইটা, ডি এর মান পাইছি এইটা, এন এর মান পাইছি 26। এত শূন্য এগুলা নিয়ে ক্যালকুলেশন করা কিন্তু খুব ঝামেলা। পরীক্ষার হলে খুব ঠান্ডা মাথায় করেন, আমার নিজেরই মাথা ধরে গেছে। এত 0, একটা 0 বসাইতে ভুলে গেলে কিন্তু ফিনিশ। এজন্য এই অংশগুলা, এই অংশটা ফার্স্টটা ঠিক মতো করবেন। এটা যদি ঠিক মতো করতে পারেন বাকিগুলো অটোমেটিকই ঠিক মতো হয়ে যাবে। এটা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 5 ডান। এটা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 5 ডান। শূন্যের ক্যালকুলেশন গুলো সবাই একটু সাবধানে করেন, কারণ এগুলো পরীক্ষায় মিলানো খুব টাফ। এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? আমার নিজেরই মাথা ধরে গেছে এত শূন্য। কনসেপ্টটা তো বুঝছেন? কনসেপ্টটা বুঝলে ক্যালকুলেশন ভাই কিছুই না। ক্যালকুলেশন করার জন্য পরীক্ষায় হিউজ সময় পাবেন, আবার একটা ক্যালকুলেটরও পাবেন। এর জন্য এগুলা একটু ঠান্ডা মাথায় করতে হবে, এগুলো মিস করার কিছু নেই, গল্প একই।
আচ্ছা, এখন আলোচনা খুব সোজা। আচ্ছা, এক্সাম্পল 5 যদি ডান হয়, এবার আসেন টাইপ 10 এর এক্সাম্পল নাম্বার 1। টাইপ 10 এর এক্সাম্পল নাম্বার 1, এটা খুব সোজা ম্যাথ, কিন্তু এটা ক্যালকুলেশনটা অনেক কঠিন। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা একটু কমপ্লেক্স ক্যালকুলেশনের বিষয়টা শিখবো। এটা আপনারা সবাই পারেন, কিন্তু এটা ঝামেলা হলো এটার ক্যালকুলেশন। আচ্ছা, কি বলছে টাইপ 10 এর 1 নম্বর, একটা গুণোত্তর দ্বারা প্রথম পদ a সাধারণ অনুপাত r, ধারাটির চতুর্থ পদ -2, নবম পদ 8√2 হলে উপযুক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করুন। ক নম্বর আমি সলিউশন দিয়ে দিছি, এটা নিজেরা করে নেবেন। খতে কি বলছে, ধারাটির 12তম পদ। আচ্ছা, গুণোত্তর দ্বারার 12তম পদ মানে কি, a⁻12 - 1, দ্যাট মিনস হচ্ছে a⁻11। আমরা জানি কি গুণোত্তর ধারার n তম পদ কি, a⁻n-1 না? তাহলে 12তম পদ কি, a⁻12 - 1, তার মানে কি a⁻11। তাহলে আমার এখন কি এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, তাই না? আচ্ছা, প্রশ্নে দুইটা ডাটা দেওয়া আছে। ধারাটির চতুর্থ পদ এটা দেওয়া আছে -2, আর নবম পদ দেওয়া আছে 8√2। এগুলো তো সবাই জানেন, 2/1 করবেন। তাহলে আমি এই ম্যাথটা কেন করাচ্ছি সেটার কারণটা দেখাচ্ছি। এটা ক্যালকুলেশনটা অনেক পেঁচানো। আচ্ছা, এবার একটু মনোযোগ দেন ভাইয়া, আমরা ক্যালকুলেশনটার জন্য এই ম্যাথটা মূলত করাচ্ছি। এ কাটা যায়, এখান থেকে থাকে কি r3। আচ্ছা, যখনই আপনারা আমি একটা নর্মাল ট্রিক শিখে দেই, এইটা যদি r3 হয়, r⁵ হয়, r⁵ হয়, এই জায়গায় যা আসবে তা r⁵ হবে। তা নাহলে আপনি তো কি পাওয়ার সমান দেখে কি বেস সমান নিতে পারবেন। তার মানে যখনই গুণোত্তর ধারার কোনো প্রশ্ন করবেন, যত কঠিন আর পেঁচানো প্রশ্ন আসুক, আপনি ধরে নেবেন এই জায়গায় r⁵ পাইছেন মানে কি এই জায়গায় something⁵ পাবেন। এখানে যদি 4 পাইতেন, তাহলে এই জায়গায় something⁴ পাবেন। আমি কি ক্লুটা ধরাইতে পারছি? আচ্ছা, এইবার আসেন, যারা ভালো ক্যালকুলেশন পারেন তারা কি করবেন, যারা কম ক্যালকুলেশন পারেন তারা কি করবেন। এইটা মানে কাটাকাটি করলে আমার something⁵ হবে, এটা আপনি মোটামুটি শিওর থাকেন। আচ্ছা, এখন যারা কম ক্যালকুলেশন পারি তারা কি করব, আমি এই 8 কি লিখতে পারি, 2 × 2 × 2 × √2 / -2 লিখতে পারি। লিখলাম। তাহলে এই 2 কাটা, মাইনাস মাইনাসের মতো রাখেন, 2 2 √2। আচ্ছা, একটা 2 মানে কি, 2টা √2। তাহলে এই 2 মানে কি, 2টা √2। তাহলে ফাইনালি আপনি পাইলেন কত, 5টা √2। তাহলে এটা এরকম লেখা যায় না, -√5। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এটা পরীক্ষায় কি করবেন, এই 8-এর জায়গায় আপনি একবারে 8-এর সব √2-তে নিয়ে নেন। তাহলে 8 মানে কি, 2 2 2। আবার একটা 2 মানে কি, 2টা √2, 2টা √2, 2টা √2, 2টা √2। তার মানে মোট 6টা √2। 1 2 3 4 5 6। আচ্ছা, আর এই মাইনাস এই 2 মানে কি, √2 এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। তাহলে 1 2 3 4 5। তাহলে বা r⁵ ফাংশন কি -√2⁵। তাহলে r = কত, -√2। এই বন্ধু কি ঠিক আছে? এই বন্ধু কি সবাই বুঝছেন? এখন তো গল্প খুব সোজা ভাইয়া। আপনি 1 বা 2 যে কোনো একটা সমীকরণে r এর মান বসান, 1 বা 2 যে কোনো একটা সমীকরণে আপনি r এর মান বসান। মনে করেন একে যদি বসাই, তাহলে a × -√2³ = -2, বা a মাইনাস তো মাইনাসই থাকবে, কিউব যেহেতু, √2³ দ্যাট মিনস কি 3টা √2।
এটা মানে কি 2 2 √2 সমান কি -2 বা এই ইকুয়াল টু কত -2 ডিভাইডেড বাই কি -2 √2 মাইনাস মাইনাস করা 2 2 কাটা যায়, তাহলে এর মান কত 1/√2। তাহলে 12তম পদ এর মান বসায় দিবেন আর এর মান বসায় দিবেন, গল্প শেষ। আমাকে বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই লেখেন তো খ ডান। এখন তো বুঝতে পারছেন, একটু ক্যালকুলেশনটা কঠিন দেখে আমি একটু দেখাই দিলাম। আর আর এ এখন বসায় দিলে কি 12তম পদটা চলে আসবে। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন যে বুঝছি। সবাই একটু কমেন্টস করেন তো বুঝছে কিনা। আচ্ছা, সবাই বুঝছেন, খুব ভালো কথা। এবার আসেন পার্ট 3 গতে কি বলছে। আচ্ছা, গতে বলছে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করেন। প্রথম 7টি পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন 7টা পদের সমষ্টি বের করতে বলছে, কিন্তু ধারা তো দেয় নাই, তাই না? আপনার প্রথম কাজ কি, আপনারা যদি আমি সামথিং এরকম একটা মনে করেন সাপোজ ধারা দিতাম, যদি মনে করেন এরকম একটা যদি ধারা দিতাম 1/√2 -1 প্লাস √2 -2 প্লাস ডট ডট ডট, এইরকম একটা সিরিজ দিয়ে আপনারা আমি যদি বলতাম এই গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি বের করেন, তখন আপনি কি করতেন? এটা হচ্ছে এ, আর বের করার সূত্র কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে ফাইনালি আসে কত -1। ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন অনেকে জানেন কিনা আমি জানি না, এটার সাথে এটা গুণ করলে -√2 ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস হচ্ছে কি -√2। আমি এটা সরাসরি কিভাবে লিখছি কারো জানার আগ্রহ থাকলে রাহাত জব ম্যাথমেটিকের উপর একটা ক্লাস নিয়েছি, ওটা দেখে নিয়েন। তাহলে আর এর মান পাইলাম কত -√2, তাহলে আর এর মান -√2 পাইছি মানে কি 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট হইলে সূত্র কি ছিল a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি 1 - r, তাহলে এর মান কত 1/√2 1 - এটা মানে কি -√2, 7টা পদের সমষ্টি মানে কি 7 ডিভাইডেড বাই 1 - √2। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা আমি আগে দেখাইবে, তারপর আমি 7টা পদের হিসাবে যাচ্ছি। আসেন এবার এটার ক্যালকুলেশনটা একটু করি। 1/√2 1 √7, √7 মানে কত? √7 মানে হচ্ছে -2⁷, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, প্রতি পেয়ারে 2 2 2 2 2 4 8 8√2, আর এটা কি হয় মাইনাসে মাইনাসে প্লাস 1 + √2। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি। এই মাইনাসে মাইনাসে আবার হবে প্লাস, ওরে পেঁচাল, এটা কি মাইনাস থেকে যাবে না? এটা -√2⁷, তার মানে কি এটা -8√2 না? আচ্ছা, এখন আপনারা যেটা করতে হবে দেখেন, আমি একটু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখাই, ক্যালকুলেশনটা পরে নিজেরা করে নেন। 1 + 8√2 ডিভাইডেড বাই কি √2 ডিভাইডেড বাই কি, এটা √2 + 1 লিখবেন। আচ্ছা, লিখলাম। এখন যদি এটা উল্টে দেন তাহলে আসে কি 1 + 8√2 ডিভাইডেড বাই কি √2 × √2 + 1। এটা কিভাবে করছি আপনারা যে নরমালি গুণ ভাগ্যের যদি গুণ করি উল্টে দেয় না, এটা তো জানেনই। আর মুখে মুখে করতে চাইলে আমার ওই ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনটা দেখেন। এখন আমার কাজ কি, এই জিনিসটা আমি a² - b² কনভার্ট করব, তাহলে কি উপর এবং নিচ দুইটারই √2 - 1 দ্বারা গুণ করব, তারপর ক্যালকুলেশনটা করে নেবেন। কথা কি বলছেন? এটা খুব বহুত চাই না ক্যালকুলেশন,
ঠান্ডা মাথায় করে একটু করবেন, আমি ক্লুটা ধরাই দিলাম, যেহেতু এটা বোর্ড বইয়ের ম্যাথ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে প্রথম 7টা পদের সমষ্টি বাইর করলাম, এরকম একটা সিরিজ লেখা, এই সিরিজটা তো দেয়া নাই। এই সিরিজটা কি দেয়া আছে? দেয়া তো নাই। দেয়া থাকলে আপনি এইভাবে করে বের করে নেবেন। যদি কখনো এরকম সামথিং অনুবন্ধী টাইপের আসে, তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর সিস্টেম কি, এগুলো আমি বীজগাণিতিক সূত্রাবলীতে শিখিয়ে দিছি, তাই আর আমি বিস্তারিত যাচ্ছি না। তাহলে ক্যালকুলেশনও বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমার তো সিরিজটা দেয়া নাই, তাহলে কি করতে হবে? আমাকে সিরিজটা বানাতে হবে। আমি কিভাবে বানাবো একটু সবাই দেখেন। আমার তো সিরিজটা দেয়া নাই, এখন আমাকে সিরিজটা বানিয়ে নিতে হবে। আচ্ছা, বানিয়ে নেওয়ার মেথডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া। আপনি খ নম্বর অঙ্কটা যখন করছেন, খ নম্বর ম্যাথটা যখন করছিলেন, তখন আপনি এর মান পাইছেন কত? 1/√2, আর এর মান পাইছেন কত? -√2। আচ্ছা, একটা গুণোত্তর ধারার প্রথম পদ কি? এ। এগুলো আমি শিখেছি না গত ক্লাসে? দ্বিতীয় পদ কি হবে? এ আর। কিভাবে? a r⁻n−1। প্রথম পদ মানে কি? n এর মান 1, 1 বসা দিলে কি a⁻1−1, তার মানে কি a⁻0 ফাইনালি এ। তাহলে তৃতীয় পদ কি? a² চতুর্থ পদ কি? a r³। তাহলে এই জায়গায় এর মান বসান। প্রথম পদ তো পেয়ে গেছি। দ্বিতীয় পদ কি? এর মান বসাবো আর এর মান বসাবো, এটা কাটা যায়, তাহলে কি -1। তাহলে প্রথম পদ পাইলাম, দ্বিতীয় পদ পাইলাম। অনুরূপভাবে তৃতীয় পদ কি পাওয়া যাবে না? এর মান বসাবেন 1/√2, আর এর মান বসাবেন -√2। এরকম করে বসাইলে কি 4টা পদ বের করেন, এত দরকার নেই। 4টা পদ বের করলে থেকে আপনার সিরিজটা দাঁড়িয়ে গেল। এবার 7টা পদের সমষ্টি বলুক বা 9টা পদের সমষ্টি বলুক, যাই বলুক, বের করা কি যাবে। মাঝে মাঝে একটু কঠিন ক্যালকুলেশন দিতে পারে, তখন ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। যদি এটা বুঝে থাকেন, সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। এত পেঁচানো ক্যালকুলেশন দেওয়া উচিত না। তারপরে যেহেতু বোর্ড বইয়ের ম্যাথ দিলে কি করবেন, আবার বোর্ড বইয়ের যখন ম্যাথ, এরা কিন্তু বোর্ড বইয়ের স্টুডেন্টরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারে, সাইন্টিফিক ক্যালকুলেটর। এই জায়গায় যে ক্যালকুলেশন, এগুলো সাইন্টিফিক ক্যালকুলেশনের ইউজ। এত কঠিন ক্যালকুলেশন দিবে বললে আমার মনে হয় না। তারপরে বোর্ড বইয়ের ম্যাথ দেখে এটা করালাম, কারণ বোর্ড বইয়ের স্টুডেন্টদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে, আপনার কাছে তো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে না। এই জায়গায় যে ক্যালকুলেশন দিছে, এটা সাইন্টিফিক ক্যালকুলেটরের ইউজের ব্যাপার স্যাপার আছে। আমার মনে হয় না এত কমপ্লেক্স ক্যালকুলেশন দিবে। তারপর একটু শিখে রাখেন, শিখতে তো আর দোষ নাই, ঘটনা তো একই। এটা কি বুঝছেন? এক্সাম্পল 1। ধারাটা শেষ হলে আমাদের কিছু ক্লাস সোজা হবে। পাটিগণিত সোজা, পাটিগণিত সোজা। 2 নম্বর ম্যাথটা নিজেরা করবেন। 2 নম্বর ম্যাথটা সবাই নিজেরা করবেন। আচ্ছা, 2 নম্বর ম্যাথটা যদি সবাই নিজেরা করবেন, আমি এখন করবো এক্সাম্পল 3। আচ্ছা, তার আগে একটু বলে দেই, পরীক্ষাটা পিছনের গুলো পরেই নেই, রানিং এর উপরেই থাকি। আমাদের ধারা যেহেতু আগামী রবিবার দিন শেষ হবে, আমরা ধারার উপরই পরীক্ষা দেই। আমি ধারার পরীক্ষার তারিখটা লিখে দিচ্ছি। ধারা পরীক্ষা হবে এই শুক্রবারের পরের শুক্রবার, কালকে 18 তো, 25শে ফেব্রুয়ারি। আর যেই চ্যাপ্টারগুলো পড়াইছি, এগুলো আমি একটা সিস্টেমিক ওয়েতে পরীক্ষা নিয়ে নেব। এখন থেকে যখন যে চ্যাপ্টারটা শেষ করব, তার উপরই পরীক্ষা নেই, তা নাহলে পড়াশোনার ভিতর গতিটা একটু কম থাকবে। ধারাটা খুব সোজা, যা পড়াইছি জাস্ট কনসেপ্টটা একবার যদি বুঝতে পারেন, সব ধরনের ম্যাথই পারবেন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 3। আর যেগুলো কঠিন ক্যালকুলেশন, কিছু কিছু বোর্ডের বই আছে দেখে আমরা করাচ্ছি, কিন্তু বোর্ড বইয়ের স্টুডেন্টরা কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারে, এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখি তো। তার ছেলেকে স্কুলে নিয়ে আনার জন্য এক ব্যক্তিকে 1 এপ্রিল থেকে 1 মাসের জন্য নিয়োগ করছেন। 1 এপ্রিল থেকে 1 মাসের জন্য নিয়োগ করছেন। আচ্ছা, খুব ভালো কথা। তার পারিশ্রমিক ঠিক করা হলো প্রথম দিন 1 পয়সা। প্রথম দিন যদি 1 পয়সা হয়,
দ্বিতীয় দিন প্রথম দিনের দ্বিগুণ, তাহলে কি 2 পয়সা। তৃতীয় দিন দ্বিতীয় দিনের দ্বিগুণ, তাহলে কি 4 পয়সা। এই নিয়মে পারিশ্রমিক দিলে সাপ্তাহিক ছুটির দিন সহ 1 মাস পর ওই ব্যক্তি কত টাকা পাবেন। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, আপনি প্রথম দিন দিচ্ছেন 1 পয়সা, তৃতীয় দিন দিচ্ছেন 2 পয়সা, তৃতীয় দিন দিচ্ছেন 4 পয়সা, এরকম করে সিরিজটা গেছে। প্রশ্ন ভুলা যান, এটা কি ধারা? গুণোত্তর না? এটা কি গুণোত্তর ধারা না? আচ্ছা, এখন আপনি যদি বলতো গুণোত্তর ধারার প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করেন, আপনি যদি এই সিরিজটা দিয়ে বলতো 1 + 2 + 4, এই সিরিজটার প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করেন, তখন আপনার সূত্র কি? a ইন্টু, যেহেতু আর এর মান 1-এর থেকে বড়, তাহলে r⁻n - 1 ডিভাইডেড বাই কি r-1, এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 2, n এর মান 30 - 1 ডিভাইডেড বাই 2 - 1, আলটিমেটলি কি 2⁻30 - 1। এই হইতো आंसर, তাই না? এই হইতো না যদি 30টা পদের প্রথম 30টা পদের সমষ্টি বের করতে বলতো। আচ্ছা, এখন প্রশ্নটা কি বলছে দেখেন, ক তার ছেলেকে স্কুলে আনা নেওয়ার জন্য এক ব্যক্তিকে 1 এপ্রিল থেকে 1 মাসের জন্য নিয়োগ দিচ্ছেন। তার পারিশ্রমিক ঠিক করা হলো প্রথম দিন 1 পয়সা, দ্বিতীয় দিনে প্রথম দিনের দ্বিগুণ অর্থাৎ 2 পয়সা, তৃতীয় দিন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ 4 পয়সা। এই নিয়মে পারিশ্রমিক দিলে সাপ্তাহিক ছুটির দিন সহ 1 মাস পর ওই ব্যক্তি মোট কত টাকা পাবেন। সাপ্তাহিক ছুটির দিন সহ মানে সব দিনই, তাহলে এপ্রিল মাস কত দিনে? 30 দিনে না? এপ্রিল মাস কত দিনে? 30 দিনে। মোট কত টাকা পাবে মানে কি? সমষ্টি। মোট কত পাবেন মানে কি? সমষ্টি। তাহলে এটা একটা গুণোত্তর ধারা। 30 দিনে মোট কত টাকা পাবেন, তার মানে এটা হচ্ছে n এর মান, তাহলে মোট কত টাকা পাবেন মানে কি? সমষ্টি। তাহলে সূত্র কি? a * r-1 ডিভাইডেড বাই r-1। তাহলে এই যে টাকাটা পাইলেন, এটা কিন্তু ভাই পয়সা, নট টাকা। কারণ আপনার কি 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা, এগুলো সব পয়সা না? এগুলো কি সব পয়সা না? আচ্ছা, এইবার হচ্ছে মূল কথা, আপনি এই পয়সাটারে যদি টাকাতে কনভার্ট করতে চান, কিভাবে করবেন? 2⁻30, আপনারা তো নর্মাল ক্যালকুলেটর দিবে, 2⁻30 তো নর্মাল ক্যালকুলেটরে করা যাবে না। এর জন্য এই ধরনের কোশ্চেন যদি দেয়, আমি প্রথমে এই অঙ্কটা ধরেই করাই। এটা আপনি ক্যালকুলেটরে প্রেস করলে পয়সাটা আসবে কত? 1073741824 পয়সা। এটা যদি টাকায় কনভার্ট করতে চান, তাহলে 100 দ্বারা ভাগ করে দিতে হবে, কারণ 1 টাকা সমান কি 100 পয়সা। তাহলে ফাইনালি আসে কত? 0.24 টাকা। এটা হচ্ছে যদি আপনি একদম বোর্ড বইয়ের ম্যাথটা শুভক তুলে দেয়, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। কিন্তু 2⁻30 - 1 এটা তো আপনি নর্মাল ক্যালকুলেটরে ভাঙতে পারবেন না। এর জন্য আমার ব্যক্তিগত ধারণা, যদি কোনো কারণে এই কোশ্চেনটা বোর্ড বইয়ের দিয়ে তুলে দেয়, তখন 1 মাস না বললে 1 সপ্তাহ বলতে পারে। তখন 1 সপ্তাহ বলা মানে কি? n এর মান 7। এখন কিন্তু 2⁻7 - 1 128 - 1 মানে কি 127 পয়সা। মানে ক্যালকুলেশনটা মুখে মুখে করার মতো পসিবল। আপনি কি কথা বুঝতে পারছেন? তার মানে বোর্ড বইয়ের ম্যাথ যদি ক্যালকুলেশনটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত না হয়, অরিড হওয়ার কিছু নাই, এমন ভাবে দিবে যাতে আপনি সেটা নর্মালি করতেন। এখানে 1 মাস না দিয়ে তখন হয়তো 7 দিন দিয়ে দিবে। এটা কি সবাই বুঝছেন? বুঝে থাকলে লেখেন তো এক্সাম্পল 3 ডান। তার মানে আপনার কথার যে প্রশ্নগুলো আসবে, এটা আপনি ধরেই নেবেন কি হয় সমান্তর ধারায় পড়বে না গুণোত্তর ধারায় পড়বে। শুধু আপনাকে ঠান্ডা মাথায় ফাইন্ড আউট করতে হবে এটা কি গুণোত্তর ধারা না সমান্তর ধারা। আর মোট কোনো কিছু বাইর করতে বলা মানে হচ্ছে সমষ্টি। মোট কিছু বাইর করতে বলছে, মোট কত টাকা বেতন পেয়েছে, মোট কত টাকা কর্তন করছে, মোট কি করছে, মোট বললেই এটা সমষ্টি। এবার দেখবেন এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। সমান্তর ধারা সমষ্টি হলে কি n/2 * 2i + n - 1 * d। আর গুণোত্তর ধারা হলে হয় এইটা নাইলে এইটা। তখন আবার কি সাধারণ অনুপাত আর এর মান কি 1 থেকে বড় না 1 থেকে ছোট, এটা দেখতে হবে। তার মানে এগুলো কিন্তু কঠিন কোশ্চেন না। আর এই ক্যালকুলেশনটা দেখে ভয় পাবেন না। এটা কিভাবে আপনারে দিবে আপনার এই নর্মাল ক্যালকুলেটরে, সবাই কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন, 4 নম্বর ম্যাথটা আমি আজকে করাবো না, কারণ এইটাও নর্মাল ক্যালকুলেটর দিয়ে হবে না। এটা আমি নিয়মটা শিখিয়ে দেবো, কিন্তু কেউ সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটা মিলাতে পারবেন না। 4 নম্বর অঙ্কটা পেন্ডিং রাখেন, এটা আগামী ক্লাসে করাবো। তাহলে সবাই একটু কমেন্টস করেন, টাইপ 10 কি ডান হয়েছে নাকি? টাইপ 10 কি ডান হয়েছে নাকি?
আচ্ছা, টাইপ 10 যদি ডান হয়, টাইপ 11 এর তিনটা ম্যাথ হচ্ছে হোমওয়ার্ক। এই তিনটা ম্যাথই আপনাদের আমি পড়াইছি। টাইপ 11 তিনটা ম্যাথই হোমওয়ার্ক, তিনটা ম্যাথেরই সমাধান দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেউ কোনো সমাধান দেখে করবেন না, প্রথমে নিজে নিজে করবেন। এগুলো আমি প্রিভিয়াস আলোচনাতে করছি। টাইপ 11 যে তিনটা ম্যাথ আছে, প্রত্যেকে তিনটা ম্যাথ নিজে নিজে করবেন। কোনো কারণে যদি নিজে নিজে বুঝতে একটু সমস্যা হবে, আটকে যান, দেন সমাধান দেখবেন। কারণ এই তিনটা ম্যাথই আপনাদের আমি করাইছি। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন আজকের ক্লাস লেখেন ফুল ক্লাস ডান হয়েছে কিনা। আমাদের আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী রবিবার দিন ধারা শেষ হবে, মঙ্গলবার দিন হতে আমরা পাটিগণিত পড়ানো শুরু করব। পাটিগণিত তুলনামূলকভাবে অনেক সহজ, এই জন্য পাটিগণিত পড়তে খুব বেশি কঠিন হবে না। আর আমাদের কিন্তু ধারা শেষ হলে 5 সেট শেষ। 5 সেট মানে 25 মার্ক। মানে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন হোক, আপনি মিনিমাম 20 মার্কের কোশ্চেন কিন্তু এখন পর্যন্ত আমি যা পড়াইছি তা দিয়ে পাবেন। এর জন্য সবাই একটু ধীরে ধীরে যেই 5 সেট পড়ানো হয়েছে এগুলো একটা একটা করে করা শুরু করেন। কথা কি বুঝছেন? কোশ্চেন আপনি যদি বুঝা পড়তে পারেন, যেভাবেই আসুক আপনি ইনশাল্লাহ 40+ মার্ক পাবেন। কারণ আপনার তো সব সেট যদি শিখে যান, 12 সেট কোশ্চেন দিবে, 40 পাইতে হলে 8 সেট করা লাগবে। আমি বলছি কি, কোশ্চেন যদি অনেক কঠিন হয়, আর সোজা হলে তো আপনি 50 পাইতে পারেন যদি 41-এর মতো হয়। 41 গিফট কোশ্চেন ছিল, এত সহজ কোশ্চেন আমার মনে হয় না প্রত্যাশা করা ঠিক হবে। যদি সোজা দেয় তাহলে তো সবাই ভালো করবেন। 41-এর মতো যদি কোশ্চেন হয়, কিন্তু আমার মনে হয় না 41-এর মতো কোশ্চেন হবে। এই জন্য পড়ার সময় একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো বুঝা পড়ার চেষ্টা করেন, যাতে কোশ্চেনটা যেমনই হোক আপনি জানি অ্যান্সার করার সাহস পান। 41-এর কোশ্চেন দেখার কারণে অনেকেরই মনে হচ্ছে ম্যাথ বিষয়টা অনেক ইজি। 41 দেখে আপনি রিটেন কোশ্চেন অ্যানালাইসিস করেন না, আপনি অন্যান্য কোশ্চেনগুলো দেখেন। আমার কথা কি বুঝছেন? একটু ঠান্ডা মাথায় পড়েন, সমস্যা নেই, খুব বেশি কঠিন। আর পরীক্ষা তো অনেক দেরিতে। পাটিগণিত পড়ানোর পর ত্রিকোণমিতি যদি পড়াই, স্থানাঙ্ক জ্যামিতি পড়াইলে মাঝখানে কোনা কোনা দিয়ে জ্যামিতি গুলো পড়াই দেব, সিলেবাস শেষ আর বিন্যাস সমাবেশ। আর বীজগণিতে কিছু হালকা পাতলা জিনিস আছে, তাহলে সিলেবাস কিন্তু শেষ হইতে টাইম লাগবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কি সিলেবাস শেষ হয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে রবিবার দিন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।